এই মেঘলা সর এখান থেকে। নবনী এসেছে, ওকে বসতে দে। মেঘলা নামের মেয়েটার চোখ থেকে শশা সরিয়ে নবনীর দিকে তাকালো, তারপর উঠে ফ্লোরে বসলো। মাসুমা বেগম ফিসফিস করে বললেন, আমার মেয়ে মেঘলা, বুঝলা, ভীষণ ভয় পায় আমাকে। নবনী কিছু না বলে মুচকি হাসল। মাসুমা বেগম দুনিয়ার সব কথা নিয়ে বসলেন। নবনী জিজ্ঞেস করল, আপনার ছেলে স্বামী ওনারা আসবেন না? মাসুমা বেগম মুখ বাঁকিয়ে বলল, ওদের কথা আর বলো না, আমার কোনো সম্পর্ক নেই ওদের সাথে। আমার ছেলে নাকি ওর অফিসের একটা মেয়েকে ভালোবাসে, পছন্দ মানে যেই সেই পছন্দ না, একেবারে তোমাকে না পেলে মরে যাবো টাইপ পছন্দ, বুঝলা। কিন্তু মেয়ে নাকি কিছুতে পাত্তা দেয় না। ঠিকই তো করেছে মেয়েটা, ওর মতো ধলা বিলায়ের একটা শিক্ষিত মেয়ে কেন পাত্তা দিবে বলো তো। আর ওর বাবা আছে না সাথে, নিজে তো ছ্যাঁকা খাওয়া মানুষ, এখন সে চাচ্ছে তার পরিবারেও সে ধারাবাহিকতা বজায় থাকুক। এর জন্য ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছে সে। তোমাকে একটা গোপন কথা বলে শোনো মা, সেদিন বেশি দূরে নেই যেদিন ওরা বাপ ছেলে একসাথে মিলে গান গাইবে। ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভিতর হাহাকার করে। বলতে বলতেই মাসুমা বেগম হা হা করে হাসতে লাগলো। নবনীর ভীষণ লজ্জা লাগলো। উনি যদি জানে সেই মেয়েটা ও নিজেই, তাহলে কি মনে করবে। মাসুমা বেগম হাসি থামিয়ে বললেন, শোনো মা, আমার ছেলে হচ্ছে উন্নত প্রজাতির উচ্চশিক্ষিত গাধা। এর মাথায় একবার যেটা ঢুকে সেটা আর বের হয় না। নিজের লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত বাপের মতো হাল ছাড়ে না। তবে গাধা হলেও মানুষ হিসেবে সে কিন্তু খারাপ নয়। নবনী কিছু বলতে পারল না। মাসুমা বেগম এবার ফিসফিস করে বলল, এবার তোমাকে আরেকটা সিক্রেট বলি মা, ওই গাধা তো এই প্রেমে কিছুতেই সফল হতে পারবে না। আমি চক করে আছি মেয়েটাকে সেটা জানার জন্য। আমি নিজে গিয়ে ওর প্রেমে ভাঙানি দিব, তাহলে ওর বাপ আমারে থ্রেট দেয় কিছুদিনের মধ্যেই ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে সে নাকি নাতি নাতনি থাকবে, আমাকে নাকি রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিবে। ভাবতে পারছো তুমি? এই মাসুমা বেগমকে নিয়ে ওই লোকটা এই কথা বললো। আমি কি যেই সেই মানুষ? আমিও তাই ঠিক করেছি, নিজের পছন্দের মেয়ের সাথে আমি ছেলেকে বিয়ে দেব। তারপর মেঘের বাবাকে দেখিয়ে দেব আমিও মাসুমা বেগম। কি চিজ। নবনীর সারা শরীর ঘামতে লাগলো এসব শুনে। কিছুক্ষণ পর শিমলা এসে নবনীকে নিয়ে গেল নাস্তা করার জন্য। নবনী উপরে উঠে শিমলার ঘরের দিকে যাবে, সেই সময় শুনতে পেল কোনো নারী কণ্ঠ বলছে, প্লিজ মেঘ, প্লিজ আমাকে আর কতদিন ঘুরাবি এভাবে? আমি সত্যিই পারছি না আর তোকে ছাড়া। এবার একটু আমার দিকে তাকিয়ে দেখ না একবার। বলতে বলতে মেয়েটা হাঁচি দিতে লাগলো। মেঘ বিরক্ত হয়ে বলল, তোর সাথে প্রেম কোনো মানুষ করবে? সারাদিন হাঁচির উপরে থাকিস, দেখা যাবে বিয়ের পর তোর সাথে আমি একান্ত সময় কাটাতে যাব, সেই সময় তুই হাসতে থাকবি, আমার যাবে মেজাজ বিগড়ে। এসব আমি সহ্য করতে পারবো না রুনা। রুনা কিছুটা দমে গিয়ে বলল, তুই তো জানিস আমার গ্লাস অ্যালার্জির কথা, এজন্যই আমার হাসি পায়। এজন্য তুই এভাবে আমাকে প্রত্যাখ্যান করবি? তুই ভুলে গেলেও আমি ভুলিনি ছোটবেলার পুতুল খেলার সময় থেকে আমি তোকে ভালোবাসি। তোর প্রেমে দিও না, সব সময় তুই এসব নিয়ে আমাকে কথা শোনাতিস। তোর সব কথা শুনেও আমি তোকে ভালোবাসি বলে তোর পিছনে পড়ে আছি। মেঘ, আমাকে ফিরিয়ে দিস না। মেঘ গম্ভীর হয়ে বলল, আমি জানি রুনা তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই জানিস না আমিও অন্য একজনকে ভালোবাসি। শুধু ভালোবাসি না রুনা, প্রচণ্ড রকমের ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম রাস্তায়, আমার গাড়ি থেকে কাদা ছিটকে গিয়ে তার সারা শরীর নোংরা হয়ে গেল। লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে আমার যে কি হলো আমি জানি না। কবিগুরুর মতো আমিও ওর চোখে আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। যেই সেই সর্বনাশ না, একেবারে সর্বগ্রাসী সর্বনাশ। ওকে দেখার পর এক সপ্তাহ আমার মাথা শুধু ঝিমঝিম করত। তারপর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, ইনসোমোনিয়া হয়ে গেল। এক সপ্তাহের মতো আমি জ্বরে ভুগেছি রুনা, নবনীতাকে ভেবে ভেবে। জ্বরের ঘোরে আমি শুধু নবনীতাকে ডেকে গেছি। বারবার মনে হতো নবনীতা যদি একটা বার আমার কপালে হাত রাখতো তবে আমার জ্বর সেরে যেত। কেউ জানে না মেঘলা ছাড়া, শুধু মেঘলা জানে আমার শরীর কতটা খারাপ হয়ে গেছে। রাত ভরে মেঘলা আমার মাথায় পানি দিত। লজ্জায় বাবা মাকে এসব বলতে পারিনি, জানতে পারলে ওনারা সবাই কষ্ট পাবে। তুই জানিস না রুনা, আমার মতো এরকম একজন ইগো নিয়ে থাকা মানুষ রাতে বাসায় না এসে নবনীতার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকি তাকে একবার দেখার জন্য। আমি খেতে পারি না রুনা, ঘুমাতে পারি না,
আমার চোখের নিচে তাকিয়ে দেখ, কালি পড়ে আছে। আমার কাছে ধ্যান জ্ঞান সব হয়ে গেল নবনীতা। আমি ছ্যাঁচড়া ছেলেদের মতো আমি ওকে কল দিয়ে মেসেজ দিয়েও ডিস্টার্ব করতে থাকি। ভালোবাসা মনে হয় এরকমই রুনা। আমি মনে হয় পাগল হয়ে গেছি রুনা। নবনীতাকে না পেলে আমি একেবারে পাগল হয়ে যাব। আমার অফিসের কাজে মন বসে না, নবনীতা ছাড়া আর কিছু মাথায় ঢুকে না। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে রুনা। ওরা আমাকে ডাকে চণ্ডীদাস বলে। আমি ওসব গায়ে মাখি না, যার যা ইচ্ছে বলুক। তবুও আমার নবনীতাকে চাই। প্রেমে পড়লে মানুষ তার স্বাভাবিক চিন্তাভাবনাও হারিয়ে ফেলে, লোক লজ্জা ভুলে যায়। আমিও সব ভুলে গেছি। আমি তোর ভালোবাসা বুঝতে পেরেছি। আশা করছি তুইও আর কখনো আমাকে এসব নিয়ে কথা বলতে আসবি না। আমি তোর আবেগকে সম্মান করি। তুই আমার ফুফাতো বোন। সেই সম্পর্ক আজীবন অটুট থাকুক। এর বাহিরে আর কিছু মনে রাখিস না। নবনীর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিমলা নবনীকে আসতে না দেখে আবারও নিচের দিকে যাচ্ছিল। সিঁড়ির উপর দেখলো নবনী দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হয়ে। শিমলা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা নবনী? নবনী মাথা নেড়ে বলল। না, চলুন। নবনী নুডলস নিয়ে ঘাটাঘাটি করছিল। সেই সময় মেঘলা এলো উপরে। নবনীর পাশে বসে শশা খেতে খেতে বলল, ভাবি, আমি জানি তুমি যে আমার ভাইয়ের পছন্দ করা সেই মেয়ে, শুধু মা জানে না। ভয় পেও না, মাকে আমি কিছু বলবো না। নবনীর চামচ নাড়াচাড়া বন্ধ হয়ে গেল। মেঘলা ফিসফিস করে বলল, আর একটা কথা শোনো ভাবি, আমার মা একটু পাগলা টাইপের, তো এজন্য কাউকে তার ভালো লাগলে তার কাছে সব কথা বলে দেয়। আমার মা মনে মনে ভাইয়ার জন্য পাত্রী হিসেবে কাকে পছন্দ করেছে জানো? তোমাকে। বলেই মেঘলা শশা নিয়ে গান গাইতে গাইতে চলে গেল। নবনীর মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। নবনী হতবিহ্বল হয়ে বসে আছে। সেই মুহূর্তে মাসুমা বেগম এলেন। নবনীর পাশে বসে বললেন, ঘটনা তো একটা ঘটে গেছে। আমার গাধাটা নাকি আজকে সন্ধ্যায় গান গাইবে নীরের জন্মদিন উপলক্ষে। তার সাকরেদরা সবাই কলকবজা যন্ত্রপাতি নিয়ে তো হাজির। আচ্ছা নবনী, কোন ব্র্যান্ডের তুলো ভালো হবে সবার কানে গুঁজে দেওয়ার জন্য? আমি অলরেডি অ্যাম্বুলেন্সের জন্য কল দিয়ে রেখেছি। খোদা না করুক ওর ষাঁড়ের মতো গলায় গান শুনে যারা অসুস্থ হয়ে যাবে তাদের তো হসপিটালাইজ করতে হবে ইমিডিয়েটলি। আমি অনুষ্ঠান শুরু হলে সবার কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে নেব। আমার ছেলের গান শুনে কেউ বিরক্ত হলে যেন নিজ নিজ গুণে ক্ষমা করে দেয়। মা হিসেবে ছেলের জন্য এটুকু তো আমি করতেই পারি, তাই না? নবনী নিজের হাসি থামাতে না পেরে হাসিতে লুটিয়ে পড়ল। মাসুমা বেগম আগ্রহ নিয়ে নবনীকে দেখতে লাগলেন। সারা দিন ধরে মেহমান আসতে লাগলো। নবনী শিমলাকে সাহায্য করতে লাগলো নাস্তা বানানোতে। মেঘের সামনে পড়ার ভয়েই নবনী কিচেনে নিজেকে আটকে রেখেছে। শফিক আহমেদ এলেন বিকেলে। শিমলা নবনীকে এক গ্লাস জুস করতে বলে নিচে নাস্তা সাজাতে লাগলো। নবনী জুস বানিয়ে ট্রেতে রাখার জন্য নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নীর ছুটে এলো। এসেই নবনীকে জড়িয়ে ধরে বলল, মিস এসে দেখে যান, আমার অ্যাকুয়ারিয়ামে একটা ইলিশ মাছ চাষ করেছি আমি। নীরের ছুটে এসে জড়িয়ে ধরার জন্য জোস উপরে নবনীর পরনের শাড়িতে পড়ল। পরনের শাড়ি সামনের দিকে পুরো ভিজে গেল। নবনী কিছু বলার আগেই শিমলা তেড়ে এলো ছেলেকে মারার জন্য। নবনী গিয়ে নীরকে আড়াল করে পড়ল। শিমলা বলল, ওর দুষ্টুমি ভীষণ বেড়ে গেছে নবনী। আজ যদি জুসের জায়গায় কফি হতো কি দুর্ঘটনা ঘটতো বলো তো? নবনী হেসে বলল, ঘটেনি তো, তাহলে এখন এত রাগ হবার কিছু নেই। আমি শাড়িটি ধুয়ে নিলেই হবে। শিমলা ভ্রু কুঁচকে বলল, পাগল হয়েছো তুমি? এই শাড়ি তুমি পরে থাকবে? তাছাড়া গোসল না করলে স্বস্তি পাবে না। জুসের জন্য পুরো শরীর চটচটে হয়ে থাকবে। আসো আমার সাথে, আমার শাড়ি পরবে, তুমি গোসল করে। নবনী বলল, লাগবে না, বাসায় গিয়ে গোসল করে নিব। এখন এটা ধুয়ে পড়লেই হবে। শিমলা মুখ কালো করে বলল, ভয় পেও না, আমার কোনো ছোঁয়াছে রোগ নেই। আমি সম্পূর্ণ ফিট। আমার মেডিকেল রিপোর্ট তোমাকে দেখাতে পারি। তাও যদি তোমার অস্বস্তি হয় বলো, আমি নতুন শাড়ি কিনে আনবো তোমার জন্য।
নবনী লজ্জা পেল ভীষণ। শিমলার হাত চেপে ধরে বলল, ছি, কি বলছেন এসব? আমি কি এসব ভেবে বলেছি নাকি? আচ্ছা দিন, আপনার শাড়ি পরবো। শিমলা খুশি হয়ে নবনীকে নিয়ে গেল নিচের রুমের দিকে। নবনী আর চোখে চারিদিকে তাকিয়ে দেখল মেঘকে কোথাও দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত নবনী মেঘের সামনে পড়েনি। সকালে মেঘের বলা কথাগুলো শোনার পর থেকে নবনীর ভীষণ লজ্জা লাগছে মেঘের সামনে যেতে। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছে। তার জন্য কখনো কেউ এভাবে কষ্ট পাবে তা নবনী কখনো ভাবেনি। কিন্তু তার পক্ষেও তো সম্ভব না এরকম কিছু মেনে নেওয়া। একবার আঘাত পাওয়ার পর থেকে নবনী বিশ্বাস করে সম্পর্ক হতে হয় সমানে সমানে। উঁচু আর নিচুতে কখনো সম্পর্ক টিকে থাকে না। সেখানে মেঘ হচ্ছে দূর আকাশের চাঁদ। সে বামন হয়ে চাঁদের দিকে তাকানোর সাহস পায় না। হাত বাড়ানো তো পরের ব্যাপার। তাছাড়া তার পোড়া অতীতের কথা জানতে পারলে মেঘের মনে আর এই ভালোবাসা থাকবে না। ভাবতে ভাবতে শিমলার রুমে চলে গেল। শিমলা আলমারি খুলে বলল, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। নবনী হেসে বলল, আপনিই পছন্দ করে দিন না। শিমলা কিছুক্ষণ ভেবে একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি বের করে দিল। মেঘের প্রিয় রং ল্যাভেন্ডার কালার। আজকের অনুষ্ঠানের জন্য মেঘ আর নীর ম্যাচিং করে পাঞ্জাবি এনেছে ল্যাভেন্ডার কালারের। শিমলা নবনীকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব দিয়ে ওয়াশরুমে দেখিয়ে দিল। নবনী ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে মন দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নবনী। নিজের কি কি খুঁত আছে তা বের করার জন্য। খুঁজে পেল কপালের একপাশে ছোট একটা কাটা দাগ আছে। নাকে অনেক ব্ল্যাক হেডস জমেছে। থুতনিতে একটা ব্রণ, একটা গজ দাঁত। কিছুতেই তাকে নজর কাড়া সুন্দরী বলে দাবি করা যায় না। তবে কেন মেঘ তার প্রেমে পড়ল? মেঘের পাশে তাকে কিছুতেই মানায় না। হ্যান্ডসাম মেঘ হাজার হাজার মেয়েদের ক্রাশ। কত ধনীর দুলালি তাকে নিয়ে স্বপ্ন দেখে। সেখানে নবনী কে? এও কি সম্ভব কখনো? নবনী গুনগুনিয়ে গান গাইতে লাগলো। মেঘ এসেছে শিমলার রুমে ড্রেস চেঞ্জ করতে। পরনে কাপড় বদলে পাঞ্জাবি পরে নিল। তারপর চুল পেছনে দিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো। কোনো দিক দিয়ে সে অসম্পূর্ণ। মেঘ তা খুঁজতে লাগলো। কেন তবে সে নবনীর মন পাচ্ছে না? একটা মেয়েকেই তো সে ভালোবেসেছে। কখনো তো কোনো মেয়ের সাথে ভাব জমাতেও যায়নি। সব সময় মেয়েদের এড়িয়ে চলেছে। নিজেকে শুদ্ধ রাখতে চেয়েছে। সে যার তার জন্য নিজেকে স্বচ্ছ রেখেছে। তবে কেন নবনী তাকে পছন্দ করছে না? কি করলে নবনী তাকে পছন্দ করবে? ভাবতে ভাবতেই বাথরুমের দরজা খুট করে খুলে গেল। চমকে উঠে মেঘ পিছনে তাকালো। মেঘকে দেখে নবনী যেন জমে গেল। যার ভয়ে সারাদিন লুকিয়েছিল শেষ পর্যন্ত কিনা তার সামনেই পড়তে হলো। সদ্য গোসল করে আসা নবনীর দিকে তাকাতেই মেঘের কেমন প্রশান্তি অনুভব হলো। ভেজা মুখের দিকে তাকিয়ে নবনীকে তার কাছে শিশিরে ভেজা সাদা গোলাপের মতো মনে হচ্ছে। কি স্নিগ্ধ মুখখানা! প্রসাধনীবিহীন মুখটা যেন ভীষণ কোমল। মেঘ সবচেয়ে বেশি অবাক হলো নবনীর চুল দেখে। এক মাথা ঘন কালো চুল নবনীর কোমর পর্যন্ত। দেখেই মনে হচ্ছে ভীষণ সিল্কি। নবনী কি করবে বুঝতে পারল না। ইচ্ছে করলো এক ছুটে গিয়ে বাথরুমে লুকিয়ে যেতে, কিন্তু তাতে মেঘের অসম্মান হবে। তাছাড়া সে পা নাড়াতে পারছে না কোনো। মেঘ দুপা এগিয়ে গিয়ে বলল, তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল হয়ে গেল সমস্ত জীবন। ওলট পালট হয়ে গেল সব কিছু। সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝকেই। চিন্তাসূত্র হয়ে গেল বিশৃঙ্খল, এলোমেলো। তারপর বের হয়ে গেল রুম থেকে। নবনীর জড়তা বুঝতে পেরে মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না। মেঘের ভীষণ ইচ্ছে করছিল নবনীর ভেজা চুলে একবার ছুঁয়ে দিতে। নবনীকে ছোঁয়ার দুঃসাহস মেঘের হয়নি। সে ইচ্ছেও করেনি। বাহিরে এসে মেঘ আর দাঁড়ালো না। সোজা বাগানে চলে গেল সে। নবনী বের হলে তাকে দেখলে হয়তো বিব্রত হবে। নবনীকে বিব্রত করতে মেঘ চায় না। যাকে ভালোবাসা চাই তার সুবিধার জন্য, স্বস্তির জন্য নিজের ইচ্ছেটা বিলীন করে দেওয়া যায়। প্রচণ্ড ইচ্ছে থাকার পরেও তাই মেঘ আর নবনীর সামনে দাঁড়িয়ে থাকলো না। মেঘ বের হতেই নবনী ছুটে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। এতক্ষণ তার যেন নিঃশ্বাস বন্ধ হয়েছিল।
ভয়ে গলা শুকিয়ে গেল নবনীর। নবনী ভেবেছিল সুযোগ পেয়ে মেঘ হয়তো নবনীকে ভালোবাসার জন্য ফোর্স করবে, কিন্তু নবনীর বিব্রত ভাব দেখে মেঘ চলে যাওয়ায় নবনী ভীষণ কৃতজ্ঞ হলো। মেঘের ব্যবহারে সে মুগ্ধ হলো মেঘের উপর। চুল খোপা করে নবনী বের হলো রুম থেকে। উকি চুকি মেরে দেখলো মেঘ কোথাও আছে কিনা, কিন্তু দেখতে পেল না বাহিরে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নবনী। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলো মেঘ স্টেজে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। নবনীর ভীষণ ভালো লাগলো এই ব্যাপারটা। প্রথমবারের মতো নবনীর মনে হলো যতটা খারাপ ভেবেছে সে লোকটা ততটা খারাপ নয়। নবনী আর শিমলার ঘর থেকে বের হলো না বাকি সময়। সন্ধ্যায় কেক কাটার পর গানের অনুষ্ঠান শুরু হলো। নবনী কোণের একটা চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর নবনী চমকে গেল পুরো বাগান মানুষে ভর্তি হয়ে যেতে দেখে। মেঘের গান শুনতে হাজারের বেশি মানুষ এসেছে। নবনী ভীষণ অবাক হলো। মেঘ এসে নবনীর পাশে বসে বলল, অবাক হচ্ছ ভাবি? ভাইয়া একসময় ভীষণ গান গাইতো, নিজে একটা দল গঠনও করেছে, তারপর নিজেই গান ছেড়ে দিয়েছে, শুধু আজকে তোমার জন্য গান গাইবে। নবনী ভীষণ লজ্জা পেল। কারো কাছে সে এতটা স্পেশাল হবে কখনো সে ভাবেনি। মেঘ স্টেজে উঠে দাঁড়াতেই সবাই চিৎকার করে উঠল। হাত তুলে মেঘ সবাইকে থামতে বলল। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে আমি একটা গান গাইবো খালি গলায়। একটা মেয়েকে আমি ভীষণ ভালোবাসি, এতটাই ভালোবাসি যে। বলতে গিয়ে মেঘের গলা ধরে এলো। তারপর বলল, সে আজ এখানে উপস্থিত আছে, শুধু তাকে উদ্দেশ্য করেই আমি আজ গাইবো, কোনো মিউজিক হবে না। তারপর খালি গলায় মেঘ গাইতে শুরু করলো। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান গাইতে গিয়ে মেঘের গলা বুঝে এলো। দু চোখ নিজের অজান্তেই ভিজে গেল। মেঘের কান্না সবাই অনুভব করতে লাগলো। মেঘের একটুও লজ্জা লাগলো না এতে। সে কে, তার স্টেটাস কি, কিছুই ভাবলো না। মনের সব আবেগ দিয়ে গাইল আজ। গান শেষ করতে হাততালির হুড়োহুড়ি পড়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করে আনন্দ প্রকাশ করতে লাগলো। মেঘের বুকের ভেতর ভীষণ পুড়তে লাগলো। নিজেকে মনে হলো ভীষণ অসহায়। কাউকে কিছু না বলে মেঘ নেমে গেল স্টেজ থেকে। মাসুমা বেগম টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে নবনীর পাশে এসে দাঁড়ালো। নবনীর হাত চেপে ধরে বলল, দেখলে মা, আমার গাধা ছেলেটার কাণ্ড কারখানা দেখলে? মানুষ কাউকে এরকম ভালোবাসে নাকি? আমার ছেলেটা যে সত্যি সত্যি কাউকে এতটা ভালোবাসবে আমি তো আগে বুঝিনি মা। বুঝলে, আমার ছেলেকে এত কষ্ট পেতে দিতাম না আমি। আরও আগেই ওই মেয়ের কাছে গিয়ে তাকে ভিক্ষা চাইতাম আমার মেঘের জন্য। আমার ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে, অথচ মা হয়ে এতদিন আমি এটা বুঝলাম না। নবনীর নিজেরও চোখ ভিজে গেল মেঘের গান শুনে। নিজেকে ভীষণ অপরাধী মনে হলো তার। বুকের ভেতর কেমন একটা ব্যথা হচ্ছে। কি করবে সে? ক্যান্টিনে বসে নবনী কফিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। এরা কফি বেশ ভালো বানায়। নবনীর আজকাল কফি ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। নিজের সাথে নিজে যুদ্ধ করে পারছে না আর। কেন জানি সে মেঘের দিকে তাকাতে পারে না কিছুতেই। তার নিজের কাছেই নিজেকে বিরক্তিকর লাগে। একটা জীবনে এত নাটক কেন তার সাথেই ঘটল? কি হতো যদি বাবা তাদের লেভেলের কোনো পরিবারে তাকে বিয়ে দিত? 3 বেলা মাছ ভাত না হলেও ডাল ভাত খেয়ে তো স্বামীর সংসার নিয়ে তার জীবন কাটিয়ে দিতে পারত। না হয় ঘরখানা আধ ভাঙা হতো, জানালার শিক ভাঙা থাকতো, ঝড় এলে ঘরের চাল উড়ে যাবার ভয় থাকতো, বৃষ্টি এলে চালের ফুটো দিয়ে পানি পড়তো, জ্যোৎস্না রাতে ঘর ভেসে যেত বাঁধ ভাঙা চাঁদের আলোয়। তবুও মনের সুখ থাকতো। দিন শেষে ক্লান্ত একজন তাকে বউ বলে ডেকে কাছে টেনে নিত। জীবনে তামিম নামে কোনো কালো অতীত থাকতো না। মেঘ নামের একটা ভাবনা থাকতো না। মেঘের কথা শুনলেও নবনীর বুক ধড়পড় করে। নবনীর সামনের চেয়ারে এসে নিতু বসে পড়ল 1 প্লেট নুডলস নিয়ে।
তারপর খেতে খেতে নবনীকে জিজ্ঞেস করলো, আপনি তো স্যারের বিয়ে, তাই না? আসলে আমার ডেস্ক 7 তলায়, তো আপনি আসার আগে যদিও এই ফ্লোরে ছিলাম আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু বিয়ের পরদিন থেকে আমাদের দুইজনকে 2 ফ্লোরে দেওয়া হয়েছে, তাই আপনার সাথে ওভাবে কথা বলা হয়ে ওঠেনি। আমি আর আমার হাজব্যান্ড এই অফিসেই জব করি। বাই দ্য ওয়ে, আমি নিতু, আপনি? নবনী শুকনো হেসে বলল। নবনী? নিতু কিছুক্ষণ নবনীর দিকে তাকিয়ে বলল, 1 সেকেন্ড, আপনাকে মনে হচ্ছে অন্য কোথাও দেখেছি, মনে পড়ছে না। নবনীর হাসি পেল ভীষণ, ইচ্ছে করলো বলতে, নবনী, মনে পড়বে না তো? আমি জানি মিসেস নিতু, আমার সংসার আপনার হয়ে গেল, আমার জীবন আপনার জন্য তছনছ হয়ে গেল, আপনি তা জানবেন না কিছুতেই। নিতু কিছুক্ষণ ভেবে বলল, আমি ভুল না করে থাকলে আপনি আর আমরা একই বিল্ডিংয়ে একই ফ্লোরে থাকি, আই এম রাইট? নবনী হেসে বলল। হ্যাঁ। নিতু চোখ বড় করে তাকিয়ে বলল, কি আশ্চর্য বলুন তো, একই ফ্লোরে থাকি আমরা, একই অফিসে জব করি, অথচ কেউ কাউরে চিনি না। দিন দিন আমরা রিয়েল লাইফে কেমন আনসোশ্যাল হয়ে যাচ্ছি দেখেছেন? অথচ আগে পরিচয় থাকলে ছুটির দিনগুলো আমাদের এত বোরিং লাগতো না, একে অন্যের বাসায় গিয়ে চুটিয়ে আড্ডা দিতাম। নবনীর ভীষণ রাগ লাগছে নিতুর সাথে কথা বলতে। নিতুকে মনে হচ্ছে তার সবচেয়ে বড় ভিলেন তার লাইফের, যার এন্ট্রিতে নবনীর জীবন তছনছ হয়ে যেতে দেরি হয়নি। নিতুর সাথে হাসি মুখে কথা বলতে নবনীর ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে 1 গ্লাস পানি নিতুর গায়ে ঢেলে দিতে। নিজেকে সামলে নবনী দাঁড়িয়ে বলল, আমার একটু কাজ আছে, এখন আসি, পরে কথা হবে। নিতুর জবাবের অপেক্ষা না করে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। নিতু অবাক হলো নবনীর ব্যবহারে। নবনীর গমন পথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিতু নিজের খাওয়াতে মন দিল। নিজের ডেস্কে এসে বসার পর নবনীর কান্না এসে গেল। ইদানিং নবনীর সবকিছুর উপর বিরক্ত হয়ে যায় সহজে। নিজেকে বারবার বোঝায় এভাবে বিরক্ত হবে না, কিন্তু তাতে লাভ হয় না। চেয়ারে বসে লম্বা একটা শ্বাস নিল নবনী। তারপর ভাবল নিতুর সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি তার। মেয়েটার কি দোষ? মেয়েটা হয়তো এসব কিছু জানেই না, জানলে নিশ্চয়ই এরকম ইজিলি কথা বলতে পারতো না নবনীর সাথে। নবনীর যেমন অস্বস্তি লেগেছে ওরও তেমন লাগতো। আজ চোখে একবার মেঘের কেবিনের দিকে তাকালো, তারপর উঠে গেল আবার ক্যান্টিনের দিকে। তামিম আজকে অফিসে আসেনি, তাহিরা বেগমের হাঁটুতে ব্যথা, ডাক্তার দেখাতে গিয়েছে। নিতু ক্যান্টিনে বসে অলস সময় কাটাচ্ছে। লাঞ্চ টাইম এখনো 15 মিনিটের মতো বাকি আছে। নবনী আবার এসে নিতুর সামনে বসে হাসল, তারপর বলল, সরি, তখন তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। নিতু মুচকি হেসে বলল, ইটস ওকে। আপনি এর আগে কোথাও জব করেছেন নাকি এটাই ফার্স্ট? নবনী হেসে বলল, না, এটাই ফার্স্ট আমার। নিতু বলল, আপনার লাক ভীষণ ভালো বলতে হবে তাহলে। নবনী কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে বলল, আপনার সাথে ভালো হতে পারেনি। নিতু বুঝতে পারল না, আবার জিজ্ঞেস করতেই নবনী নিজেকে সামলে নিয়ে বলল, এই যে কি সুন্দর স্বামী স্ত্রী, একই অফিসে জব করেন, একই সাথে আসা যাওয়া করতে পারেন, তাই বলছি। নিতু হাসলো শুনে, তারপর বলল, সেটা ঠিক বলেছেন, তবে কি জানেন, আমরা তাই ভাবি যা বাহিরে দেখি, ভেতরে কার কি হচ্ছে আমরা তা জানি না, তো তাই বুঝি না কার বুকে কি আগুন জ্বলছে। নবনী চমকালো এই কথা শুনে, অবাক হয়ে জিজ্ঞেস করলো, বুঝলাম না। নিতু হেসে বলল, আসলে ঠিকই বুঝেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন না মনে হয়। যাই হোক, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। নবনীয় হেসে বিদায় নিয়ে চলে এলো। লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ায় শুক্রবার বিকালে নবনী রাবিয়া বেগমের বানানো সবগুলো কাঁথার ছবি তুলল। সর্বমোট 18টা কাঁথা হয়েছে বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের। ঘরের ভেতর ছবি ভালো আসছে না দেখে সাব্বির বলল, চলাপা ছাদে যাই, ওখানে ছবি তুলব। অনলাইনে বিজনেস করার জন্য এই ছবি তোলার ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছবি আর বাস্তবে 19-20 পার্থক্য হলে তবুও মানা যায়, কিন্তু এইরকম 16-20 হলে কিন্তু কেউ মেনে নিবে না। রাবিয়া বেগম বললেন, চল তো মা,
ছাদটা কেমন দেখি নাই তো কোনোদিন, আইস একটু দেখি। ভাই বোন সবাই মিলে হই হুল্লার করে ছাদের দিকে গেল। কাঁথা, শীতল পাটি, কিছু রঙিন স্টোন নিয়ে সবাই ছাদের দিকে গেল। ছাদে গিয়ে দেখে বিল্ডিংয়ের সব মহিলাই ছাদে আছে। এ যেন এক মিলন মেলা বসেছে। সবার সাথে তাহিরা বেগম, দিশা, লুবনাও আছে। নবনী নিজেকেই নিজে চোখ বন্ধ করে বলল, এরা আমার অচেনা। এদের সামনে আমি মোটেও নিজেকে দুর্বল প্রমাণ করব না। এদের সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, তাই কিছুতেই নিজের মনকে অশান্ত করা যাবে না। এক পাশে পাটি বিছিয়ে একটা গাঁদা ফুলের গাছ পাশে এনে সেখানে কাঁথা রেখে নবনীর ছবি তুলছে। সাব্বির দাঁড়িয়ে বোনকে ডিরেকশন দিচ্ছে। রাবিয়া বেগম ছাদে তাহিরা বেগমকে দেখে কিছুটা বিরক্ত হলেন যেন। তার ফুলের মতো মেয়েটার জীবনে এই মহিলা কালবৈশাখী ঝড় হয়ে সব এলোমেলো করে দিয়েছে। একসময় এই মহিলাকে তিনি প্রচণ্ড ভয় পেতেন। নিজেকে তার ভীষণ অপরাধী লাগতো এর সাথে কথা বলতে গেলে। অথচ এখন সময় পাল্টে গেছে। আজ তাকে রাবিয়া বেগমের ভয় লাগছে না, বরং বিরক্ত লাগছে এই ভেবেছে এরকম একটা ছোট মনের মানুষের সাথে দেখা হয়ে গেল। নবনীর ছবি তুলতে তুলতে কয়েকজন অল্প বয়সী মহিলা এগিয়ে এলো নবনীর দিকে। যারা এতদিন নবনীকে এটা জানতো না, তারাও অন্যদের থেকে জেনে গেল একসময় নবনী তাহিরা বেগমের পুত্রবধূ ছিল, এখন ডিভোর্স হয়ে গেছে। তারা সবাই তাহিরা বেগমকে ঘিরে ধরল। নবনীর পাশে গিয়ে একজন জিজ্ঞেস করলো, এগুলো কি আপনি বানিয়েছেন? নবনী হেসে বলল, না, আমরা অল্প অল্প সাহায্য করেছি। আমার মা বানিয়েছে মূলত। অন্য একজন জিজ্ঞেস করলো, কি করবেন এত কাঁথা? নবনী হেসে বলল, সেল করব। মহিলাদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। প্রায় 5-10 মিনিট পর ফিসফিস করার পর একজন বলল, আমরা 3 জন 3টি কাঁথা কিনতে চাই। 3টে বললেও সেখানেই নবনীর 4টে কাঁথা বিক্রি হয়ে গেল। তাহিরা বেগম বিষ দৃষ্টিতে তাকিয়ে রইলেন নবনীর দিকে। এই নবনীকে তার ভীষণ অচেনা লাগছে। আত্মবিশ্বাসে ভরপুর এই নবনী তো তার ছেলের বউ ছিল না। নবনীর টাকা মায়ের হাতে তুলে দিয়ে বলল, তোমার প্রথম উপার্জনের টাকা মা। রাবিয়া বেগম চমকে গেলেন। সামান্য একটা কথা, অথচ শুনেই তার বুকের ভিতর কেমন আন্দোলিত হয়ে উঠল। চোখ টলমলো হয়ে গেল। নবনী মাকে জড়িয়ে ধরে বলল, রে, আমার মা নিজে এখন স্বাবলম্বী হয়ে গেছে। নবনী বাসায় এসে সবগুলো ছবি বিভিন্ন গ্রুপে শেয়ার করলো। তারপর সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যায় নিতু এলো নবনীদের বাসায়। দরজা খুলে দিল সাব্বির। নিতুকে দেখে সাব্বিরের মুখ কালো হয়ে গেল। নিতু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো? নবনী কোথায়? সাব্বির ইশারায় নবনীর রুম দেখিয়ে দিল। তারপর নিজের রুমে ঢুকে গেল। নিতু কিছুটা অবাক হলো এরকম ব্যবহারে। তারপর নবনীর রুমের দিকে গেল। নবনীরা মা বোন সবাই মিলে গল্প করছে। নিতু গিয়ে সালাম দিল। নবনী হেসে রাবিয়া বেগমকে বলল, মা, উনি হচ্ছে নিতু। আমরা একই অফিসে কাজ করি। আমাদের পাশের ফ্ল্যাটের তামিম সাহেবের স্ত্রী উনি। মুহূর্তেই সবার মুখ থমথমে হয়ে গেল। 2-1 কথা বলে সবাই চলে গেল। নিতু সবটা খেয়াল করলো। কিছু একটা সমস্যা হয়েছে নিতু বুঝতে পারল। তবুও কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলল। 20 মিনিট পর নিতু চলে গেল। নিজেদের বাসায় ঢুকেই নিতু নিজে নিজে তামিমকে বলতে লাগলো, জানো, আমাদের অফিসে যে কাজ করে নবনী, ওদের বাসায় গিয়েছি আমি। মেয়েটা এত ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে। তামিম চায়ে চুমুক দিচ্ছিল। নবনীর কথা শুনে তামিমের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল ফ্লোরে। তাহিরা বেগম নিজেও চমকালেন। নিতু সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তাহিরা বেগম দাঁতে দাঁত চেপে বলল, ছোট লোকের বাচ্চা, কার অনুমতি নিয়ে তুই বাসার বাইরে গিয়েছিস? তোকে আমি প্রথম দিনেই বলেছি আশেপাশের বাসায় যাওয়া আমার পছন্দ না। নিতু হেসে বলল, আমি ছোট লোকের বাচ্চা না, বরং আপনি হলেন ফালতু মহিলা, যিনি কিনা নিজের সবার বাসায় গিয়ে মানুষের কাছে নিজের পুত্রবধূর বদনাম করেন। নিজেকে সবার কাছে অসহায় সরল প্রমাণ করতে চান। প্রতিদিন অফিসে আসা যাওয়ার সময় আশেপাশের সব মানুষের কথা আমার কানে আসে। মূলত ওদের কথা শুনতেই আমি সিঁড়িতে আসা যাওয়া করি।
তারপর নিজের রুমে চলে গেল নিতু। তামিম মায়ের দিকে তাকিয়ে বলল, এসব মোটেও ভালো কাজ করনি তুমি মা, সূর্যের একটা সীমা থাকে, মনে রেখো। তামিম চলে যেতেই তাহিরা বেগম বিলাপ শুরু করলেন। ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, তাকে 2 পয়সার দাম দেয় না, এসব বলে কাঁদতে লাগলেন। নিতু বিছানায় শুয়ে দুয়ে দুয়ে 4 মেলাতে লাগলো, তবুও খটকা রয়েই গেল যেন। গত 1 সপ্তাহ ধরে মেঘ নিয়মিত নবনীদের বাসায় আসা যাওয়া করে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্য। প্রথম দিন সকালে বাসার কলিং বেল বাজতেই নবনী গিয়ে দরজা খুলে দিল। মেঘকে দেখতেই নবনীর হার্টবিট এতটা বেড়ে গেল যে নবনীর মনে হলো বুকের পিঞ্জিরা থেকে হার্ট পুছি এখনই টুপ করে বের হয়ে যাবে। গায়ে একটা নর্মাল টি শার্ট, একটা গ্রে কালারের প্যান্ট পরা। মেঘকে দেখে কিছুতেই বোঝার উপায় নেই এই ছেলে কোনো অফিসের বস। নবনী ভাবল চোখে ভুল দেখছে সে, তাই মুখের উপর দরজা বন্ধ করে দিতে যেতেই মেঘ 1 পা ভিতরে ঢুকিয়ে দিল। নবনী দরজা বন্ধ করতে যেতেই মেঘ মৃদু আর্তনাদ করে উঠল। নবনী ভীষণ চমকে গেল। মেঘ মুচকি হেসে সালাম দিয়ে বলল, আমি ফাল্গুনি আর চৈতালি টিউটর। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাসিম আলী রুম থেকে বের হয়ে মেঘকে দেখে বুকে জড়িয়ে ধরে বলল, এই স্যারে আজকে থেকে ফাল্গুনের চৈতালিরা পড়াইব রে মা। নবনী চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করল,